হ্যাপি নেতাজি জয়ন্তী। আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য, এমনকি যেগুলো পরীক্ষার বিষয়েও খুবই ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নেতাজি সুভাষচন্দ্র বোস, হু ওয়াজ বর্ন অন জানুয়ারি 23rd, 1897। তিনি জন্মগ্রহণ করেন কটক শহরে উড়িষ্যা ডিভিশনে টু প্রভাবতী দত্ত বোস এবং জানকীনাথ বোস। His Jayanti is celebrated as Parakram Divas on 23rd January. আমরা প্রত্যেকে জানি 23rd জানুয়ারিতে পরাক্রম দিবস হিসেবে আমরা উদযাপন করি, যেটি কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার। ইনার এডুকেশন অ্যান্ড আর্লি লাইফ সম্বন্ধে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে, ইন 1919 হি হ্যাড ক্লিয়ার্ড দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন। বোস হাউএভার রিজাইন্ড ল্যাটার। তিনি খুব তাড়াতাড়ি এবং খুব দৃঢ়তার সঙ্গে এই যে একটা আইসিএস এর মতো এক্সাম, যেটা কিন্তু খুবই কঠিন তৎকালীন সময়ে, এবং সেই পরীক্ষাটা বাইরে গিয়ে দিতে হতো, তিনি কিন্তু সেই পরীক্ষাতে নিজেকে উত্তীর্ণ করেন এবং 4th র্যাঙ্ক করেন। তারপরে জানতে পারি হি ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই বিবেকানন্দাস টিচিংস অ্যান্ড কনসিডার্ড হিম অ্যাজ হি স্পিরিচুয়াল গুরু। উনি বিবেকানন্দর সম্বন্ধে প্রচণ্ড উৎসাহী ছিলেন বাল্যকাল থেকেই, এবং তখন থেকে তিনি উনার সম্বন্ধে, উনার যে এডুকেশনাল ওয়ে, সেটার দিকে তিনি কিন্তু লক্ষ্য নজর রাখেন এবং নিজেকে সবসময় অনুপ্রাণিত করতেন। হিজ পলিটিক্যাল মেন্টর ওয়াজ চিত্তরঞ্জন দাস। He worked as the editor for Das's newspaper, Forward, and later started his own newspaper, Swaraj. এখান থেকে আমরা জানতে পারি স্বরাজ বলে একটা নিউজ পেপার তিনি কিন্তু প্রথম শুরু করেন, এবং তার আগে তিনি এডিটর হিসেবে চিত্তরঞ্জন দাসের যে নিউজ পেপার ছিল ফরওয়ার্ড নামে, সেটাই কিন্তু তিনি এডিটর হিসেবে কাজ করতেন। এরপর আমরা জানব অ্যাসোসিয়েশন উইথ কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে তিনি যুগ্ম প্রয়াসে তিনি আনকোয়ালিফাইড হয়েছিলেন। স্বরাজ ইন্ডিপেন্ডেন্স বলে যে একটা প্রয়াস ছিল, সেখানে তিনি আনকোয়ালিফাইড হন অ্যান্ড অপোজড দ্য মতিলাল নেহেরু রিপোর্ট। এবং তিনি মতিলাল নেহেরুর যে রিপোর্টটা বেরোয়, সেখানে কিন্তু তিনি বিপরীত একটা প্রতিক্রিয়া স্থাপন করেছিলেন। তিনি তখন বলেছিলেন যে ডোমিনিয়ন স্ট্যাটাস ফর ইন্ডিয়া, সেটা কিন্তু আমরা শুধুমাত্র ইন্ডিয়ানসদের জন্যই ভাববো, সেটা কিন্তু ইংলিশদের বা ব্রিটিশদের কথা ভাববো না যে তারা আমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাসে রাখবে, মানে ইন্ডিয়ানসদেরকে। হি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য সল্ট সত্যাগ্রহ অফ 1930 and vehemently opposed the suspension of civil disobedience movement and signing of the Gandhi-Irwin Pact in 1931. কথার অর্থ হলো তিনি কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন, যেটা কিন্তু নুন সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ নামে আমরা জানি, সেটা সংগঠিত হয় 1930 সালে। পাশাপাশি তিনি অপোজড করেছিলেন যেখানে সাসপেনশন হয়েছিল, যেটা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, এবং পরবর্তীকালে তিনি গান্ধী আরউইন প্যাক্টে সাইনও করেন। In 1930s, he was closely associated with left politics in Congress and along with Jawaharlal Nehru and M.N. Roy. তিনি পরবর্তীকালে নিজেকে অ্যাসোসিয়েট করেছিলেন যারা কিন্তু বামপন্থী কংগ্রেসের, এবং তার সাথে জওহরলাল নেহেরু এবং এম.এন. রয়ও কিন্তু যোগ দিয়েছিলেন। বোস ওন দ্য কংগ্রেস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাট হরিপুরা 1938, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। 1938-এ কংগ্রেসের প্রেসিডেন্ট উনি হন, হ্যাঁ, সেখানে তিনি জিতেও ছিলেন। পরবর্তীকালে 1939-এর যে ইলেকশন হয়েছিল ত্রিপুরীতে, সেখানেও তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়ী হয়েছিলেন। কিন্তু সেই সময় গান্ধীজির যিনি ক্যান্ডিডেট, যাকে পত্তভি সীতারামাইয়া, যাকে গান্ধীজি চরম সাপোর্ট করতেন, শুধু তার জন্যই তিনি কিন্তু তার এই প্রেসিডেন্সিয়ালশিপটা ক্যান্সেল করে দেন। ডিউ টু আইডিওলজিক্যাল ডিফারেন্সেস উইথ গান্ধী, বোস রিজাইন্ড অ্যান্ড লেফট কংগ্রেস। শুধুমাত্র প্রেসিডেন্সিয়ালশিপ ত্যাগ করেননি, তিনি কংগ্রেসও ত্যাগ করেছিলেন। এবং
রাজেন্দ্র প্রসাদ ওয়াজ অ্যাপয়েন্টেড ইন হিজ প্লেস। ওই সময় উনার প্লেসে রাজেন্দ্র প্রসাদ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হন। হি ফাউন্ডেড আ নিউ পার্টি। সেই সময় তিনি নিউ পার্টি তৈরি করেন যার নাম ফরওয়ার্ড ব্লক। এখান থেকে খুব প্রশ্ন আসে যে এই যে দ্য ফরওয়ার্ড ব্লক এটা কত সালে প্রতিষ্ঠিত হয়। আমরা জানতে পারলাম 1939-এ যে ত্রিপুরী কংগ্রেস অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু তিনি ওই পদ, প্রেসিডেন্সিয়াল পদ ত্যাগ করেন এবং দ্য ফরওয়ার্ড ব্লকে নিজের নাম লিপিবদ্ধ করেন। The purpose was to consolidate the political left and major support base in his home state, Bengal. ঠিক এর পরবর্তীকালে সুভাষচন্দ্র বোস had escaped from India in 1941 and gone to Germany via Afghanistan and the Soviet Union to work for India's independence. এই ঘটনাটি ঘটে 1941 সালে, যে সময় নেতাজি তাকে ছদ্মবেশী একজন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে তিনি কিন্তু বেরিয়ে পড়েন এবং সেই সময় তিনি হেল্প পান তারই নেফিউ শিশিরচন্দ্র বোসের। পরবর্তীকালে ইন জার্মানি হি মেট উইথ দ্য নাজি লিডার্স অ্যান্ড হোপ টু স্টেজ অ্যান আর্ম স্ট্রাগল এগেনস্ট দ্য ব্রিটিশ টু গেইন ইন্ডিপেন্ডেন্স। এই সময়ে জার্মানিতে তিনি সেই সময়ের যে নাজি লিডার যারা ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হিটলার, এবং তিনি আশা করেছিলেন যে সেই সময় তিনি একটা আর্ম স্ট্রাগলের থ্রুতে ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট করাবেন এবং চেষ্টা করবেন যে এক্সিস পাওয়ার্সের থ্রুতে যাতে একটা ফ্রেন্ডশিপ, একটা চেষ্টা করে যাতে ইন্ডিয়ার ফ্রিডম ফিরিয়ে আনা যায় তার কিন্তু একটা অব্যাহত চেষ্টা করে গেলেন। In 1943, he came to Singapore to lead the Indian Independence League and rebuild the Indian National Army Azad Hind Fauj to make it an effective instrument for the freedom of India. এর পরবর্তীকালে 1943 সালে তিনি কিন্তু সিঙ্গাপুরে আসেন এবং সেখানে তিনি অ্যাজ এ লিডার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে রিবিল্ড করেন এবং নাম দেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ। বলে রাখা ভালো, ঠিক এই সময় যখন তিনি আজাদ হিন্দ বাহিনী তৈরি করেন সেই সময় আজাদ হিন্দের যে সোলজাররা ছিলেন সেই সময়ই প্রথম তাকে নেতাজি বলে উদ্ভাসিত করা হয় এবং তখন থেকেই আমরা সুভাষচন্দ্র বসুকে নেতাজি হিসেবেই চিনি। এটা মনে রাখবো। পরবর্তী কথা, টু মেক ইট অ্যান এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। The Azad Hind Fauj comprised about 45,000 soldiers, among who were Indian prisoners of war as well as Indians who were settled in various countries of Southeast Asia. সাউথ ইস্ট এশিয়াতে যত ভেরিয়াস জায়গায় প্রিজনার্স ছিল। কেন প্রিজনার্স ছিল? কারণ ইংরেজরা ওয়ার্ল্ড ওয়ার টুতে তাদের জন্য লড়াইয়ের কারণে বেশিরভাগ সোলজার্স আমাদের ইন্ডিয়ানদেরকেই তৈরি করত এবং ব্রিটিশার্সদের থেকে ইন্ডিয়ানসদেরকেই ফ্রন্টে রাখা হতো যাতে তারা প্রথমে গুলিবিদ্ধ হয় যুদ্ধে। এইরকম একটা ক্রূর মানসিকতা নিয়ে ব্রিটিশরা ইন্ডিয়ানসদেরকে সোলজার বানাতো এবং পরবর্তীকালে যে দেশের সাথে যুদ্ধ হতো প্রথম দিকের যে সোলজার্স মানে ইন্ডিয়ানস তারাই কিন্তু প্রিজনার্স হতো এই কান্ট্রিতে। নেতাজি সুভাষচন্দ্রের বসুর উদ্যোগ ছিল যে এই সমস্ত প্রিজনার্স যারা আমাদের ইন্ডিয়ানস সোলজার তাদের দিয়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করবেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে। পরবর্তীকালে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তারা কিন্তু জুলাই 1943-তে প্রথম ইস্যু করেন দিল্লি চলো হিসেবে। তাহলে বলা যায় হি রিচড জাপানিজ কন্ট্রোল সিঙ্গাপুর ফ্রম জার্মানি ইন জুলাই 1943, issued from there his famous call Dilli Chalo and announced the formation of the Azad Hind government and the Indian National Army on 21st October 1943। সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী, the INA was first formed under Mohan Singh and Japanese Major Iwaichi Fujiwara and comprised Indian prisoners of war of the British Indian Army captured by Japan in the Malayan.
প্রেজেন্ট ডে যেটাকে আমরা মালয়েশিয়া বলছি। The INA included both the Indian prisoners of war from Singapore and Indian civilians in Southeast Asia. Its strength grew to 50,000. The INA fought Allied forces in 1944 inside the borders of India in Imphal and in Burma. তাদের এই দুরূহ চেষ্টা যে তারা একের পর এক নিজেদের ইন্ডিয়ান সিভিলিয়ানসদের নিয়ে একটা ইন্ডিয়ান আর্মি গঠন করে এইভাবে সাউথ ইস্ট এশিয়া দিয়ে তারা কিন্তু নিজেদেরকে স্ট্রং করেন এবং ওই স্ট্রেংথ দিয়ে তারা 50,000 ইন্ডিয়ান সিভিলিয়ান সোলজার্স বানান এবং আইএনএ তখন ফট করেন অ্যালাইড ফোর্সেসের সঙ্গে 1944-এ। কোন জায়গায়? বর্ডার্স অফ ইন্ডিয়া ইন ইম্ফল অ্যান্ড ইন বার্মা। Next, in November 1945, a British move to put the INA men on trial immediately sparked massive demonstration all over the country. পরবর্তীকালে আইএনএর কিছু ইম্পর্টেন্ট সদস্য যারা লিডার্স হিসেবে চিহ্নিত তাদেরকে ইংরেজরা ধরে নিয়ে গিয়ে তাদের সেই সময় রেড ফোর্ট ট্রায়াল করেছিলেন। এই রেড ফোর্ট ট্রায়াল বিষয়ে আমরা জানব, কারণ পরীক্ষাতে এই বিষয়ে প্রচুর প্রশ্ন আসে যে কারা এই রেড ফোর্ট ট্রায়ালসের যারা আরোপি এবং তাদেরকে কারা বাঁচিয়েছেন সেই বিষয়ে একটা ডিটেলস আলোচনা করে নেব। কিছুটা জানবো যেটা, the INA officers were ultimately taken to court martial at the Red Fort from November 1945 to May 1946 and around 10 courts martial were held. সেই সময় ঘটে 10টা কোর্ট মার্শাল সেই সময় করা হয়। এবারে আমরা বুঝবো যে এই আইএনএ ট্রায়ালে কারা কারা ছিলেন। After the Second World War, British India government brought some of the captured INA troops to trial on treason or murder or charges. এই সমস্ত চার্জেসগুলো যেখানে মার্ডার করেছে, মানে মেরেছে ব্রিটিশ সোলজারদের, তারপরে আরও কিছু পানিশমেন্টের জন্য কিছু কিছু যেগুলো ক্লেম দিয়েছে আইএনএর সোলজারের ওপর, সেই সমস্ত বিষয় দেখে তাদের ওপর যে চার্জ দেওয়া হয় সেই জন্য তাদেরকে ডেথ সেন্টেন্স মানে ফাঁসি দেওয়ার কথা বলেছিল। Life detainment or a fine as punishment is found guilty. The first of these trials was the joint trial of Shah Nawaz Khan, Prem Sehgal and Gurubaksh Singh Dhilo, followed by the trials of Abdul Rashid, Singhara Singh, Fateh Khan and Captain Malik Munawar Khan Awan. The decision was made to hold these as public trials and at the Red Fort. এটা হয়ে যাবে পাবলিক ট্রায়ালস, সবাই দেখতে পাবে। কোথায় হচ্ছে? রেড ফোর্টে হচ্ছে। এবারে জানবো আইএনএ ট্রায়ালস অফ 1945, হাউ ওয়াজ দ্য আজাদ হিন্দ প্রভিশনাল গভর্নমেন্ট ফর্মড। The first was the joint trial of Colonel Prem Sehgal, Colonel Gurubaksh Singh Dhilo and Major General Shah Nawaz Khan, who had been taken prisoner of war in Singapore. তারপরে কি হয়? They were charged with waging war against the King Emperor along with murder and abatement of murder. The Indian National Congress and the Muslim League made the release of the three defendants, one Hindu, one Muslim and one Sikh. তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ তাদের হয়ে লড়াই করেন এবং 3 জনকে ছাড়িয়ে আনেন ওই প্রিজন থেকে। They were sentenced to death, but the Indian political parties built pressure and Army Chief Claude Auchinleck was forced to commute the sentences of the 3 defendants in the first trial. ফার্স্ট ট্রায়ালের মধ্যেই পলিটিক্যাল যে প্রেশার ক্রিয়েট হয়েছিল, যেখানে ইন্ডিয়ান যে গ্রুপসরা ছিল, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিসরা ছিল, তারা কিন্তু এই 3 জনকে রিলিজ করিয়ে আনেন। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট আইএনএ ফর্মড? এবারে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। দ্য ফার্স্ট আইএনএ ওয়াজ ফর্ম 1942 আন্ডার মোহন সিং ফ্রম ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার ক্যাপচার্ড বাই দ্য জাপানিজ ইন মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর। Why did Subhash Chandra Bose form the Azad Hind Fauj?
অ্যান্সার হবে বোস ফর্ম দ্য আজাদ হিন্দ ফৌজ অর দ্য সেকেন্ড INA in 1943 to reorganize the first INA into a nationalist force fighting for India's liberation from British rule. Who was the leader of the Azad Hind Fauj? Netaji Subhash Chandra Bose was the dynamic political and military leader of the Azad Hind Fauj or Indian National Army. এবারে যদি প্রশ্ন হয় যে হু ফর্মড আজাদ হিন্দ ফৌজ, তার অ্যান্সার কি হবে তোমরা এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে লিডার, তাহলে হবে ডাইনামিক পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি লিডার হচ্ছেন কে? তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু ফর্মড কে, কে তৈরি করেছিলেন এই আজাদ হিন্দ ফৌজ, সেটার প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেংথ অফ দ্য INA অ্যাট ইটস পিক? Answer: The INA had around 60,000 troops at its peak during World War II under Bose's leadership. Where did the INA fight major campaigns? Answer হবে the INA fought alongside Japanese forces in the Battle of Imphal and Kohima in 1944 and later down the Burmese coast. ঠিক আছে, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের কাছে একজন আইডিয়াল পার্সন, তো তার বিষয়ে আমরা জানতে পারলাম। মোদ্দা কথা, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যত রকম অ্যাক্টিভিটি ছিল ফ্রিডম স্ট্রাগলের নিয়ে, সেই সমস্ত কিছুই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যায় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। সবাই ভিডিওটি মন দিয়ে দেখবে, আশা করি প্রশ্ন এখান থেকেই আসবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। থ্যাংক ইউ সো মাচ।